আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছে এবং যে যেখানে আছো সুস্থ আছো। তো আজকে আমরা আবার চলে আসলাম আমাদের ন্যারেশনের যে দ্বিতীয় পার্ট অর্থাৎ প্যাসেজ ন্যারেশন নিয়ে। এবং গত ক্লাসে মূলত আমরা ন্যারেশনের ফার্স্ট পার্ট অর্থাৎ শুধুমাত্র ন্যারেশনের যে রুলসগুলো এবং সেন্টেন্স হিসেবে যে ন্যারেশনগুলো আসে সেগুলোর রুলস দেখেছিলাম। বাট আমাদের তো এইচএসসিতে আসে মূলত প্যাসেজ ন্যারেশন। তো আমাদেরকে আসলে আসলে প্যাসেজ ন্যারেশনের এই বিষয়টি সলভ করা শিখতে হবে। তো প্যাসেজ ন্যারেশনের মূলত অত বেশি রুলস নেই, যেহেতু রুলসগুলো আমরা আগেই পড়ে এসেছি। আমাদের শুধুমাত্র কিছু রুলস আছে এবং মূলত আজকে আমরা করব প্র্যাকটিস। এখন দেখো, প্র্যাকটিসের জন্য আমরা কিন্তু শুধুমাত্র এখানে দুইটা তিনটা একটা প্র্যাকটিস করলে কিন্তু প্যাসেজ প্র্যাকটিস করলে কিন্তু মূলত আমাদের প্র্যাকটিস শেষ হবে না। আমাদের প্র্যাকটিস করতে হবে বোর্ডের কোশ্চেন, আমাদের প্র্যাকটিস করতে হবে বোর্ডের বাইরেও আরও কিছু কিছু কোশ্চেন। এখন এই প্র্যাকটিসগুলো মূলত আমরা কোথা থেকে করব ভাইয়া? এই প্র্যাকটিসের জন্য তোমাদের জন্য আমাদের একটি বই আছে, যে বই থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। কারণ এই বইয়ের মধ্যে মূলত আমাদের যে ইগুলো আছে, যে বোর্ডের কোশ্চেন বলো কিংবা বোর্ডের বাইরের যে কোশ্চেনগুলো বলো, এগুলো কিন্তু দেয়া আছে, ঠিক আছে? তো ওই বইটি যদি আমি তোমাদেরকে দেখাই, দেখো এই বইটি হচ্ছে মূলত যে কিউএনএ কম্বাইন্ড ইংলিশ ওয়ান বুক টু কনকুয়ার এইচএসসি ইংলিশ, ঠিক আছে? বইয়ের নামও কনকুয়ার এবং আসলেও তুমি এটা কনকিউর করতে পারবে। কারণ এই ক্ষেত্রে মূলত আমাদের দেখো, এই ক্ষেত্রে যেই ন্যারেশনের যে অংশটাতে যদি যাই, এটা মূলত একটি প্র্যাকটিস বুক হিসাবে মনে করো স্বনামধন্য, ঠিক আছে? যেমন আমাদের দেখো 293 পৃষ্ঠায় আমাদের আছে কি ন্যারেশন। তো আমরা যদি 293 পৃষ্ঠায় যাই, দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের মূলত এই যে দেখো, এখান থেকে মূলত আমাদের বোর্ডের যে কোশ্চেনগুলো আছে, এই বোর্ডের প্র্যাকটিস দেওয়া আছে। দেখো বোর্ডের মোর প্র্যাকটিস, আরও প্র্যাকটিস। দেখো আমাদের কিন্তু এই একটার মধ্যেই দেখো শুধুমাত্র ন্যারেশনের প্রায় 70টার মতো এই ক্ষেত্রে আমাদের প্র্যাকটিস দেওয়া আছে এবং এগুলা কিন্তু অ্যান্সার সহ। তো আশা করি যদি তোমরা এই বইয়ের থেকে এইগুলো যদি প্র্যাকটিস করো, ঠিক আছে, তো তোমাদের জন্য কিন্তু এটা অনেক সহজ হবে। এই বইগুলো তোমরা নীলক্ষেতে পেয়ে যাবা কিংবা আমাদের অনলাইন থেকে তোমরা অর্ডার করতে পারবা। এবং এই বইটার ক্ষেত্রে যদি তোমরা প্রোমো কোড ইউজ করো আমার নাম দিয়ে, যেমন EIFAT, ঠিক আছে, এই প্রোমো কোডটি ইউজ করো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটি বিশেষ ছাড় পেয়ে যাবা, ঠিক আছে? তো আশা করি যে তোমরা যদি ভালো লাগে তাহলে এটি নিতে পারো, ঠিক আছে? আমি তোমাদেরকে অ্যাসিওর করছি যে এটার মধ্যে ভালো প্র্যাকটিস দেওয়া আছে। তো চলো আমরা মূলত আমাদের মূল পড়াশোনায় ফিরে যাই। দেখো এই ক্ষেত্রে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আমাদের মূলত প্যাসেজ ন্যারেশনটা কি? প্যাসেজ ন্যারেশনটা হচ্ছে, ধরো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অনেকগুলো লাইন কথা বলেছে বা তাদের মধ্যে মূলত কথোপকথন হয়েছে। যেমন ধরো আমার মধ্যে, ধরো এর মধ্যে এবং বি এর মধ্যে অনেকগুলো কথা হয়েছে, ঠিক আছে? এবং এই কথাগুলো আবার বি গিয়ে কি কাকে বললো? বি গিয়ে বললো সি কে, ঠিক আছে? এই যে বি সি কে মূলত এ এবং বি এর মাঝের যে কথাটা বললো, অনেকগুলো লাইন, যে এর মধ্যে কিছু এ বলেছিল বি কে, কিছু বি বলেছিল এ কে, এইটাই হচ্ছে মূলত আমাদের প্যাসেজ ন্যারেশন, যেখানে মূলত একটা লাইন থাকে না, প্যাসেজের মতো কয়েকটা লাইন থাকে এই ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা দেখি এই ক্ষেত্রে আমাদের কি রুলস আছে। দেখো এই ক্ষেত্রে আমাদের দেখো যদি আমরা রুলস দেখি, এক্ষেত্রে বলা হচ্ছে যে তোমার ডিরেক্ট, দেখো এই ক্ষেত্রে বলা আছে যে অনেক সময় আমরা মূলত রুলসগুলোর ক্ষেত্রে দেখেছিলাম যে রিপোর্টিং ভার্ব অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের যে অংশটা, সেটা কিন্তু সবসময় কথা ছিল আগে ছিল। কিন্তু আমাদের এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে বলা হচ্ছে তোমার দেখো ইনভার্টেড কমার অংশটা আগে দেওয়া এবং ইনভার্টেড কমার বাইরের অংশ অর্থাৎ যেটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলছি, সেটা কিন্তু পরে দেওয়া। আচ্ছা এই ক্ষেত্রে আমরা কি করব? কারণ আমরা জানি যে এটা শুরুতে যদি থাকে তাহলে সেটা আমরা শুরুতে চেঞ্জ করে আসলাম, কিন্তু এটা যেহেতু পরে দেয়া আছে, তো এইটা আমরা কিভাবে চেঞ্জ করব ভাইয়া? এইটা আমাদের চেঞ্জ করার ক্ষেত্রে এইটাকে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে, ঠিক যেভাবে দেখো এই ক্ষেত্রে শুরুতে নিয়ে আসলো, তারপর ইনভার্টেড কমার যে অংশটা সেটাকে পরে নিয়ে আসলো। এবং আরেকটা বিষয় কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করার মতো আছে, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, সেটা হচ্ছে দেখো আমরা জানি যে এই ক্ষেত্রে কিন্তু আস্কড থাকতো না, এই ক্ষেত্রে থাকতো কি টোল্ড দ্য বয় বা সেড টু দ্য বয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু লিটারালি আমাদের আস্কড দেয়া আছে। তো যেহেতু আস্কড দেয়াই আছে, এর জন্য কিন্তু আমাদের আবার আলাদা করে এই ক্ষেত্রে আবার অন্য কিছু দিতে হবে না, আস্কড থাকলেও আস্কডই থাকবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তারপরের যে রুলস সেটাই যদি দেখো, এই ক্ষেত্রে বলা আছে যে তোমার পরবর্তী যে রুলসে যায়, কোনো বক্তার পরপর একাধিক ওয়ার্ড, ঠিক আছে? ধরো আমার কথা তো এক লাইনে হয়তো বা শেষ হয় না, অনেক সময় ধরো আমি কয়েকটা লাইন টানে টেনে বলছি, ঠিক আছে? যে বললাম যে ওই লোকটা অনেক খারাপ, তারপর আবার বললাম যে ও আসলে খারাপ খারাপ ইল্লিগাল কাজ করে, ঠিক আছে, ও অবৈধ অনেক টাকা আছে। এই যে আমি অনেকগুলো লাইন বললাম, এখন এই লাইনগুলোর ক্ষেত্রে কি প্রতিবার তোমার বলতে হবে যে হি সেড টু মি
আবার আমরা বললাম হি সেড টু মি, আবার বললাম হি টোল্ড মি, এগুলোর আসলে দরকার নেই, কারণ আমরা যখন কথাগুলো বলি মূলত শুনতে যাতে ভালো লাগে। তো শুনতে যেহেতু ভালো লাগার বিষয়, তো এই ক্ষেত্রে যদি আমরা প্রতিবার বলি সে আমাকে বলল, আবার বললাম সে আমাকে বলল, আবার বললাম সে আমাকে বলল, এটা কিন্তু শুনতে ভালো লাগে না। তো আমরা এটাকে কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি যে সে আমাকে এটা বলল, তারপরে বলল যে এইটা, তারপরেও আবার সে বলল এইটা। ঠিক আছে, তো এটাকে আমরা ইংলিশে যদি অ্যাড করি বা কনভার্ট করি, তখন দেখো বলবে অ্যাডেড। যদি আবার বলে আমরা বলতে পারি ফার্দার অ্যাডেড, আবার বললে বলতে পারি অলসো সেড, আবার বললে বলতে পারি এগেইন সেড। ঠিক একইভাবে যদি কোশ্চেনের ক্ষেত্রে এটা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তখন আমরা কিভাবে করতে পারি? অলসো আস্কড, এগেইন আস্কড, ফার্দার আস্কড। এইভাবে কিন্তু আমরা করতে পারি যে সে আমাকে আবার জিজ্ঞেস করলো, এরপরেও আবার জিজ্ঞেস করলো, বারবার জিজ্ঞেস করলো, সরি, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা এটা অ্যাড করলে আমাদের জন্য এটা ভালো হয়। যেমন এক্সাম্পল দেখো এই ক্ষেত্রে, দ্য ওল্ড ম্যান সেড টু মি, বুড়ো লোকটি আমাকে বললো ইউ ক্যান গো হোম নাও। তারপরে দেখো একটা সেন্টেন্স শেষ হলো ফুল স্টপের মাধ্যমে, তারপর আবার শুরু হলো ইউ মে কাম টুমরো। তার মানে এই ক্ষেত্রে দুইটা সেন্টেন্স ছিল। তো এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, প্রথমে দেখো, প্রথমে একবার বললাম, তারপর যখন আমাদের শেষ হলো ফুল স্টপ দিলাম, তারপর কিন্তু আমরা আবার কিন্তু এইটা বলিনি, দ্য ওল্ড ম্যান টোল্ড মি, এই অংশটুকু কিন্তু আমরা আবার আনি না। আমরা জাস্ট এই ক্ষেত্রে কি বললাম? হি অ্যাডেড, সে এর সাথে যুক্ত করলো যে তুমি কবে আসবা, তুমি পরের দিন আসতে পারো। ঠিক আছে, এইটা দেখো তোমার দুইবার যে বক্তব্য বা তিনবার বক্তব্য দেওয়া হয়, এটাকে মূলত আমরা এভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা আছে কি, আমাদের বলা আছে যে রিপোর্টেড স্পিচে যদি শুধুমাত্র ইয়েস থাকে তাহলে কি করব? শুধুমাত্র ইয়েস আছে, যেমন দেখো এক্ষেত্রে বলা হচ্ছে রাজীব সেড টু মি হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, তুমি কি তোমার কাজ শেষ করেছো? আই সেড ইয়েস, শুধুমাত্র এক্ষেত্রে ইয়েস আছে। তো এই ক্ষেত্রে আমরা ইয়েস এর পরিবর্তে কি ব্যবহার করব? ইয়েস এর পরিবর্তে আমরা ব্যবহার করব ইন দা অ্যাফার্মেটিভ। ঠিক আছে, অ্যাফার্মেটিভ, আমরা জাস্ট এটা এড করব। আর নেগেটিভের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? যদি নো থাকে তাহলে শুধুমাত্র আমরা ইউজ করব, সেটা হচ্ছে তোমার কি, দেখো যদি নেগেটিভের ক্ষেত্রে এই পাশে আছে, আচ্ছা নেগেটিভের ক্ষেত্রে দেখো থাকলে কি ইউজ করব আমরা? রিপ্লাইড ইন দা নেগেটিভ। আর এই ক্ষেত্রে আমরা বলবো রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। সহজ বিষয়। তবে এটার আমরা আরেকটা চেঞ্জও করতে পারি, যেটা হচ্ছে, যেমন ধরো আমরা দুইভাবে কিন্তু কথা বললাম যে আচ্ছা আমাদের টিচার কি ইংলিশ ন্যারেশনের ক্লাস নিয়েছিল, এটার আমরা দুইটা অ্যান্সার বলতে পারি। কিভাবে? আমরা বলতে পারি যে হ্যাঁ, শুধুমাত্র এটা, আবার বলতে পারি নিয়েছিল। তার মানে কি, দেখো এক ক্ষেত্রে আমি শুধুমাত্র বললাম যে হ্যাঁ, আরেক ক্ষেত্রে বলতে পারি যে নিয়েছিল, এটাও বলতে পারি। আবার বলতে পারি কি, হ্যাঁ নিয়েছিল, এইভাবেও বলতে পারি। এখন দেখো যদি শুধুমাত্র হ্যাঁ বলে, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? দেখো রাজীব আস্কড মি ইফ আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, আই সেড এর পরিবর্তে বললাম আই সেড বা আই রিপ্লাইড। কি বললাম? দেখো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এটা বললাম কি, যে আমি বললাম যে হ্যাঁ। আবার এটাকে আরেকভাবে কিভাবে চেঞ্জ করা যায়? ভার্ব দিয়ে, যে নিয়েছিল সেটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে কি বলবো? আই সেড দ্যাট, দেখো আই সেড যতটুকু ছিল অতটুকু, ইনভার্টেড কমার পরিবর্তে কি আসলো? দ্যাট আসলো। এবং তারপর কি আসলো? দেখো সাবজেক্টকে, সাবজেক্ট যেহেতু আমি, আই, এবং এই জায়গায় ভার্বটা কি ছিল? মেইন ভার্বটা তোমার ছিল হ্যাড। ঠিক আছে, হ্যাড। এই ক্ষেত্রে তুমি শুধুমাত্র হ্যাডও দিতে পারো বা সম্পূর্ণ সেন্টেন্সটাও দিতে পারো, যে আই সেড দ্যাট আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক। এটাও তোমার শুনতে ভালো লাগে, যে আমি নিয়েছি। ঠিক আছে, এটা যে তুমি কি তোমার ক্লাস নিয়েছো? আমি নিয়েছি। বা বলতে পারতাম যে হ্যাঁ, এটাও। আর যদি দেখো শুধুমাত্র ইয়েস না, ইয়েসের সাথে অন্য বক্তব্য থাকে, তাহলে কি হবে? ইয়েসের সাথে যদি কোনো বক্তব্য থাকে, যেমন দেখো এই ক্ষেত্রে বললো কি, আসিফ সেড টু নজরুল হ্যাভ ইউ কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট? ইয়েস আই উইল সাবমিট ইট টুমরো। ইয়েস এর পরে দেখো আবার কি বললো? আই উইল সাবমিট ইট টুমরো সেড নজরুল। নজরুল কি বললো? যে হ্যাঁ আমি শেষ করব, হ্যাঁ আমি শেষ করেছি এবং এটা আমি কালকে জমা দিব। এখন এইটাকে কিভাবে চেঞ্জ করলে, দেখো প্রথমটুকু যেইভাবে যাওয়া গেল এটা আমরা বলবো না, কারণ এটা অলরেডি আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এটা আমরা বলে এসেছি। তো দেখো এক্ষেত্রে ইয়েস এর পরিবর্তে কি দিল? নজরুল রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ঠিক আছে, এইটুকুকে আমরা একটি সেন্টেন্স হিসাবে রাখলাম। ঠিক আছে, তারপর দেখো আবার যেহেতু সে বললো, এর জন্য আমরা কি অ্যাড করতে পারি? অ্যান্ড সেড বলতে পারি, বা অ্যান্ড অ্যাডেড দ্যাট এটাও বলতে পারতাম। ঠিক আছে, অ্যান্ড অ্যাডেড দ্যাট এটাও আমরা বলতে পারতাম। অ্যান্ড অ্যাডেড দ্যাট, কি অ্যাডেড করলো? দ্যাট
তোমার এই যে সেন্টেন্সটা আছে যে আই উইল সাবমিট ইট টুমরো, তো এটা কি হবে, আই এর পরিবর্তে হবে হি বা নজরুল, উইলের পরিবর্তে হবে উড, সাবমিট তো সাবমিট, আর টুমোরোর পরিবর্তে হবে কি দ্য নেক্সট ডে। এইভাবেও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। জাস্ট আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিব ইয়েস এর পরিবর্তে, আর কিছু এইটার যে এটা হচ্ছে যাদের একটু ইংলিশ একটু অ্যাডভান্স আছো তারা এটা দিতে পারে, আর যারা অ্যাডভান্স না বেসিক তারা শুধুমাত্র ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিবা, আর যে বাকি অংশ থাকবে ওই বাকি অংশ অনুসারে চেঞ্জ করবা, যেভাবে নর্মালি চেঞ্জ করো সেইভাবে। তারপর দেখো আমাদের বলা হচ্ছে তোমার পরবর্তীতে যে ডিরেক্ট স্পিচে স্যার থাকলে কি হয়। আমরা কিন্তু অলরেডি বলে আসছি কি স্যার থাকলে রেসপেক্টফুলি, আর কিছু দেওয়ার দরকার নেই। এই ক্ষেত্রে তুমি দেখো অ্যাড্রেসিং অ্যাজ স্যার দিতে পারো, বাট তুমি যদি শুধুমাত্র দাও, যেহেতু স্যার আছে স্যারের পরিবর্তে যদি শুধু তুমি দাও যে রেসপেক্টফুলি, তাহলেও কিন্তু তোমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তারপর দেখো এই ক্ষেত্রে যেমন আমাদের এক্সাম্পল দেওয়া আছে কি দ্য অফিসার সেইড টু দ্য ম্যানেজার স্যার আই নিড 1 day লিভ, তো এই ক্ষেত্রে কি বললো, দ্য অফিসার টোল্ড দ্য ম্যানেজার রেসপেক্টফুলি, স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আর বাকি যেভাবে থাকার কথা সেইভাবে আছে, ঠিক আছে। তারপর দেখো রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচে যদি কাউকে অ্যাড্রেস করা হয় তাহলে কি হবে, অ্যাড্রেসিং এস, যেটা আমরা বলেছিলাম যে তোমার কি দিতে হবে, যেহেতু ফ্রেন্ডস আছে তাহলে দেখো এই দেখো অ্যাড্রেসিং দ্য শেওয়ার্ড কিং, তো অ্যাড্রেসিং এটা কি হবে হিম, এটার পরিবর্তে হিম, তাহলে কি হবে অ্যাড্রেসিং এক্ষেত্রে হিম, যে ফ্রেন্ডস বলছে তো সে বলছে কারে, তোমার ফ্রেন্ডসদেরকে বলছে, এই জন্য কি হবে দেম, অ্যাড্রেসিং দেম এজ ফ্রেন্ডস দ্য কিং, বা আমরা এই ক্ষেত্রে বলতে পারতাম হি, এটা হবে হি asked if they were hungry, তারপর এই যে এই অংশটা আমাদের বসাতে হবে, যেটা কিন্তু আমরা আরো ভালো করে এক্সপ্লেনেশন কোথায় করেছি বলো, যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ট্রান্সফরমেশনটা বা ন্যারেশনটা পড়েছিলাম তখন। তারপর দেখো আমাদের বলা হচ্ছে রিপোর্টেড স্পিচে যদি আল্লাহ, বাই জব, বাই গড, বাই মাই লাইফ এগুলা থাকে তাহলে কি হবে, তোমার সুয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই জব, সোয়ারিং বাই গড, সোয়ারিং বাই মাই লাইফ, এগুলা তোমার বসাতে হয়, ঠিক আছে। যেমন বাই আল্লাহ হি রিপ্লাইড, হি সোয়ারিং বাই আল্লাহ, ঠিক আছে, বাই আল্লাহ আছে, এটা আমরা কি করব, বাইয়ের পরিবর্তে তোমার বাইয়ের আগে কি লাগাবো, সোয়ারিং, সোয়ারিং বাই আল্লাহ, তারপর যেভাবে হি রিপ্লাইড, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপর আইটা কি হবে, কি অনুযায়ী চেঞ্জ হবে, সাবজেক্ট অনুযায়ী হি বসালো, তারপর উইল হবে উড, আর তারপর যেভাবে আছে সেভাবে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর 6 নাম্বার রুলসে দেখো কি বলা, 8 নাম্বার রুলসে বলা হচ্ছে ইনভার্টেড কমার বাইরে রিপোর্টিং ভার্বে যুক্ত ফ্রেজ এর অতিরিক্ত অংশ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে তোমার কি হয়, ইনডাইরেক্ট স্পিচে তোমার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ সেন্টেন্সের শুরুতে বসে। আচ্ছা, কি বোঝানো হয়েছে দেখো, ইনভার্টেড কমার যে বাইরের অংশটা আছে ওই বাইরের অংশে একটা ফ্রেজ থাকবে, ওই ফ্রেজটা হচ্ছে তোমার পার্টিসিপল ফ্রেজ। ইনভার্টেড কমার বাইরের অংশে আছে একটা ফ্রেজ থাকবে, যে ফ্রেজটা পার্টিসিপল ফ্রেজ, মানে পার্টিসিপল ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, ওইটাকে আমরা কি করব, ওইটাকে আমরা শুরুতে আনব। এই হচ্ছে বিষয়, আর কোনো রুলস এখানে নাই, বাকি যা যেভাবে থাকার সেভাবে আছে। আচ্ছা, তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলছে যে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ ফর্ম হওয়া সত্ত্বেও যদি তার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তার মানে কি রিপোর্টেড স্পিচটি তোমার কি আছে, দেখো তোমার ভার্ব যেখানে থাকার কথা সেখানে আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর কি আছে অবজেক্ট আছে, ঠিক আছে, এইভাবে থাকার কথা, কিন্তু শেষে কি আছে প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু আমরা জানি প্রশ্নবোধক কোথায় বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কিন্তু এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কি হবে, তবে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের পূর্বে বিং সারপ্রাইজড লিখতে হয়। কি লিখতে হয় বলো, বিং সারপ্রাইজড, ঠিক আছে। কেন বিং সারপ্রাইজ লিখতে হয়, কারণ দেখো ধরো বললাম যে সে বলল যে তাজমহল হচ্ছে তোমার মার্বেল পাথর দ্বারা তৈরি, ঠিক আছে, তখন আমি বললাম সত্যি, ঠিক আছে, এই যে সত্যি বললাম, এই সত্যিটা কিন্তু তোমার কোনো ধরনের না ইন্টারোগেটিভ ফর্ম না, কিন্তু এরপরে আমি কি দিলাম, প্রশ্নবোধক সাইন দিলাম। এই যে সারপ্রাইজড, মূলত এইটার জন্য কি করতে হবে, আমাদের বিং সারপ্রাইজ লাগাতে হবে। তো এটা কোথায় আনতে হবে আমাদের, এটা আনতে হবে মূলত আমাদের শুরুতে, ঠিক আছে, শুরুতে আমরা বসাবো কি বিং সারপ্রাইজড, বিং সারপ্রাইজড, তারপর কি বলবো, শি আস্কড মি, ঠিক আছে, শি আস্কড মি, চেঞ্জ কিন্তু করতে হবে আমাদের অনুযায়ী,
ইন্টারোগেটিভ অনুযায়ী কি, কারণ দেখো এই ক্ষেত্রে তোমার ইনভার্টেড কমার পরিবর্তে ইফ দিল, তারপর কিন্তু আবার নর্মালি গেল, কিন্তু তার মানে এই ক্ষেত্রে আবার দেখো আস্ট দিল, তার মানে কি চেঞ্জটা করতে হবে কিন্তু তোমার ইন্টারোগেটিভ ফর্ম অনুযায়ী, কারণ যেহেতু প্রশ্নবোধক আছে কিন্তু ফর্মটা যেহেতু সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর্থাৎ অ্যাসার্টিভ অনুযায়ী ছিল, এর জন্য কিন্তু আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে, বিং সারপ্রাইজড আনতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো এই ক্ষেত্রে আমরা যদি 10 নম্বর রুলসে যাই, 10 নম্বর রুলসে কি বলা হচ্ছে দেখো, রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ থাকলে কি হয়, এটা কিন্তু আমরা অলরেডি জানি যে থ্যাংক ইউ থাকলে এটা হি সেড টু মি থ্যাংক ইউ, এটা কি হয়, হি থ্যাঙ্কড মি। তারপর গুড মর্নিং, গুড বাই, গুড ইভিনিং, এই সকল কিছু কিন্তু আমরা এগুলো পড়ে আসছি। ঠিক আছে, তোমরা আরেকবার একটু দেখে নিও পারলে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে অনেক সময় রিপোর্টেড স্পিচে পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকে না। কি হয়, রিপোর্টেড স্পিচে পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকে না, সেন্টেন্সের অংশ অর্থাৎ ফ্রেজ থাকে। তার মানে কি দেখো, এই যে 50 টাকা শুধুমাত্র একটা ফ্রেজ আছে, সম্পূর্ণ সেন্টেন্স নাই। ঠিক আছে, তখন কি হয়, সেক্ষেত্রে ইনডিরেক্টকে পরিবর্তন করার সময় বক্তার বক্তব্যকে অনুসরণ করতে, এই যে বক্তার যে আগের যে বক্তব্যটা ছিল এটাকে অনুসরণ করে পূর্ণাঙ্গ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তুমি কিন্তু শুধুমাত্র এইটুকু রাখলে কিন্তু হবে না, তোমার আগের যেই সেন্টেন্সটা অনুযায়ী সেটাই করতে হয়। ঠিক আছে, যেমন ধরো আমার এবং রিক্সাওয়ালার মধ্যে কথা হলো, আমি বললাম যে যাবেন, সে বলল কই যাবেন, আমি বললাম যে আমি তোমার ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। তারপর আমি জিজ্ঞেস করলাম যে কয় টাকা নেবেন, কত টাকা নেবেন আপনি, সে বলল 50 টাকা। সে যে এই যে 50 টাকা বললো, এটা দ্বারা মূলত কি বুঝালো, এটা দ্বারা মূলত সে বুঝালো আমি 50 টাকা নিব। তার মানে ন্যারেশনে যখন তুমি বলবা তখন কিন্তু তোমার বলতে হবে যে রিক্সাওয়ালা বলল সে 50 টাকা নিবে। তুমি যদি শুধুমাত্র বলো যে রিক্সাওয়ালা বলল 50 টাকা, তাহলে কিন্তু তোমার ন্যারেশন ঠিক হবে না। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো, ইউ হ্যাভ ক্যারিড মি আ লং ওয়ে, হাউ মাচ পে ইউ, তুমি আমাকে অনেকটুকু পথ নিয়ে এসেছো, তোমাকে কত টাকা দিব। আই সেড টু দ্য রিক্সা পুলার, আমি রিক্সা পুলারকে বললাম, রিক্সা পুলার কি বললো, 50 টাকা। ঠিক আছে, তারপর আমি বললাম এনিথিং ইজ অল রাইট, যেটাই হোক ঠিক আছে। তো আমি এটাকে কিভাবে বলবো দেখো, আই সেড টু দ্য রিক্সা পুলার, এটা কি হবে, প্রথমে দেখো আই টোল্ড দ্য রিক্সা পুলার, ইউ হ্যাভ এর পরিবর্তে হবে হ্যাড ক্যারিড মি আ লং ওয়ে। তারপর কিন্তু কোশ্চেন করছে, এই জন্য কিন্তু আমার কি করতে হবে, and again asked কারে, asked the রিক্সা পুলার, কি জিজ্ঞেস করলাম, হাউ মাচ আই শুড পে ইউ। ঠিক আছে, আমার তোমাকে কত টাকা দেওয়া উচিত, আমার তোমাকে হাউ মাচ পে ইউ, এটা কিভাবে হবে, হাউ মাচ আই শুড পে ইউ, হাউ মাচ আই শুড পে হিম। ঠিক আছে, তারপর দেখো বলতেছে এই ক্ষেত্রে আই ফার্দার আস্কড হিম ইফ, ঠিক আছে, এটা যেহেতু আমি জিজ্ঞেস করেছি, ঠিক আছে, কে জিজ্ঞেস করলো, আমি জিজ্ঞেস করলাম, এটা রিক্সাওয়ালা বলেনি। রিক্সাওয়ালাকে আমি বললাম যে তোমাকে কত টাকা দিব, তুমি আমাকে অনেক দূর নিয়ে আসছো, 50 টাকা, আমি জিজ্ঞেস করলাম। তার মানে কি, এটা যদি শুধুমাত্র বলি যে 50 টাকা হবে না, আই ফার্দার আস্কড, যেহেতু আমি আবার তাকে জিজ্ঞেস করেছি এই জন্য কি করব, আই ফার্দার আস্কড হিম। এইটা যেহেতু আমাদের দেখো তোমার এই ক্ষেত্রে যেহেতু WH কোনো কোশ্চেন না, এই জন্য আমাদের ইফ বসাতে হবে, ইফ 50 টাকা উড ডু, ইফ 50 টাকা উড ডু, এটা বা আমি দিতে পারতাম কি, ইফ আই শুড পে হিম 50 টাকা, শর্টকাটে লিখলাম। ঠিক আছে, এটা আমি লিখলাম ইফ আই শুড পে হিম 50 টাকা, যেহেতু এই সেন্টেন্স অনুযায়ী এটাকে আমি এই সেন্টেন্সে ফলো করলাম। ঠিক আছে, তারপর দেখো বললো কি, হি রিপ্লাইড দ্যাট এনিথিং ওয়াজ অল রাইট। ঠিক আছে, তারপর দেখো আমাদের বলা হচ্ছে 14 নম্বর রুলসে যে অনেক সময় ডিরেক্ট স্পিচে বক্তা বা শ্রোতার উল্লেখ থাকে না। তার মানে কি, কে কাকে বললে এগুলো উল্লেখ থাকে না, তখন আমরা কি করব, দ্য স্পিকার বলবো। ঠিক আছে, এটা জাস্ট আমরা দ্য স্পিকার বলবো, এই অংশটুকুর আমাদের দরকার নেই। ঠিক আছে, দ্য স্পিকার। আর যদি দেখো কোশ্চেন করে তখন তো আমাদের করতে হবে, একটা অবজেক্ট লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আবার আমরা এটা দেব। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, যে ক্ষেত্রে আমাদের অবজেক্টের প্রয়োজন নাই সব ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা দ্য স্পিকার দিব। আর যদি আমাদের কোশ্চেন করতে হয় যে আসলে কে কাকে কোশ্চেন করলো, আর ইউ কামিং টু মাই হাউস, ইয়েস আই উইল কাম টুমরো ইভিনিং, এক্ষেত্রে কে কাকে কোশ্চেন করলো কিছুই নেই। তো দেখো এক্ষেত্রে আমরা বলবো দ্য স্পিকার একজনকে, আরেকজনকে বললাম কি, দ্য স্পিকার আস্কড দ্য পারসন স্পোকেন টু, এটা দিব আমরা। ঠিক আছে, তোমার কি হবে, এটা কি হবে, দ্য লিসেনার,
দ্য স্পিকার আস্কড দ্য লিসেনার, এটা আমরা দিয়ে দেব জাস্ট, ঠিক আছে, দ্য লিসেনার, দ্য লিসেনার, দ্য স্পিকার আস্কড দ্য লিসেনার, যেহেতু অক্সিলারি দ্বারা শুরু হয়েছে এই জন্য আমরা দিব ইফ, ইফ কি হবে, ইফ হি ওয়াজ কামিং টু হিজ হাউস দ্যাট ডে বা দ্য নেক্সট ডে, ঠিক আছে, এইভাবে। তো তারপর দেখো আমাদের 15 নম্বর যে রুলস সেটাই বলা হচ্ছে, যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব ক্রাইড, মাটার, রিপ্লাইড, আস্কড, ঠিক আছে, ইত্যাদি থাকে, তবে ইনডাইরেক্ট করার সময় কি হবে, উক্ত রিপোর্টিং ভার্বগুলোর কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। তার মানে কি দেখো, তোমার ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বে ক্রাইড, মাটার্ড, রিপ্লাইড, আস্কড ইত্যাদি অলরেডি থাকে, যেটা কিন্তু আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে এই ক্লাসের যে তোমার আমরা জানি যে কোশ্চেন করলে আস্কড থাকে, কিন্তু শুরুতে ওই জায়গায় আস্কড দেয়া ছিল, তো শুরুতে যেহেতু আস্কড দেয়া ছিল ওই জন্য আর চেঞ্জ হবে না। ঠিক একইভাবে রিপ্লাইডের ক্ষেত্রেও, তারপর তোমার মাটার্ডের ক্ষেত্রেও, ক্রাইডের ক্ষেত্রেও একই বিষয়। 16 নম্বর রুলসে কি বলা হচ্ছে, 16 নম্বর রুলসে বলা হচ্ছে সেন্টেন্সের প্রথমে প্রোনাউন এবং পরে নাউন থাকলে প্রোনাউনের পরিবর্তে নাউন লেখাটাই শ্রেয়, ঠিক আছে। তার মানে দেখো সেন্টেন্সের শুরুতে যদি প্রোনাউন থাকে এবং পরে নাউন থাকে তাহলে প্রোনাউনের পরিবর্তে, আচ্ছা এগুলা ওই রকম কিছু না, আমরা এগুলো প্র্যাকটিস করার ক্ষেত্রে দেখব। দেখো আমাদের প্রথম যে প্র্যাকটিসটা আছে এই ক্ষেত্রে দেখো আমাদের শুরুতেই যদি যাই, ওয়ান্স আই আস্কড আ সুইট লিটল গার্ল হোয়াট ইজ ইউর মাদার্স নেম। তো আমরা প্রথমে এই একটা সেন্টেন্সকে আমরা চেঞ্জ করি, ঠিক আছে, যেহেতু এই একটা সেন্টেন্স ছিল, ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমাটা এই ক্ষেত্রে শেষ হয়েছে। তো দেখো এই ক্ষেত্রে আমরা কি হবে, ওয়ান্স আই আস্কড আ লিটল গার্ল, দেখো আস্কড অলরেডি আছে, চেঞ্জ হবে না, ওয়ান্স আই আস্কড আ লিটল গার্ল, এই ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই। হোয়াট ইজ ইউর মাদার্স নেম, তো এই ক্ষেত্রে দেখো আমাদের এই যে হোয়াট, এটা দ্বারা যেহেতু শুরু হয়েছে মানে WH কোশ্চেন দ্বারা, এই জন্য এই ক্ষেত্রে কোনো কিছু আলাদা কনজাংশন বসবে না, এই ক্ষেত্রে হোয়াট বসবে। তারপর দেখো আমাদের কি আসবে, প্রথমে আসবে সাবজেক্ট, এখন ইউর আছে, ইউর মাদার, তার মানে সেকেন্ড পারসন, কার সেকেন্ড পারসন কোন অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী, তাহলে কার মাদার, তোমার হলো এই লিটল গার্লের মাদার, তো আমরা বলতে পারবো লিটল গার্লস মাদার বা বলতে পারবো হার মাদার্স নেম, ঠিক আছে। প্রথমে আমরা আনলাম কি ইউর মাদার্স, এর পরিবর্তে ইউরের পরিবর্তে আমরা কি আনলাম, হার, হার, তারপর যা আছে তাই, হার মাদার্স নেম, আর তারপর আমাদের সাবজেক্টের পরে কি হবে, আমাদের ভার্ব ইজ আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে কি পাস্ট ইনডিফিনিট ওয়াজ, এইটুকু আমাদের প্রথম লাইন গেল। এখন দ্বিতীয় লাইনে যদি আমরা যাই, শি রিপ্লাইড ক্লেভারলি আই নো মাই মাদার্স নেম বাট আই ওন্ট টেল ইউ, তার মানে পরের লাইন সে বললো, পরের লাইনে কি বললো দেখো, শি রিপ্লাইড ক্লেভারলি, যা আছে তাই, শি রিপ্লাইড ক্লেভারলি, তারপর দেখো আই নো মাই মাদার্স নেম বাট আই ওন্ট টেল ইউ দ্যাট, তার মানে এটা কোন সেন্টেন্সে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে যেহেতু, তো ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, দ্যাট। তারপর কি হবে, এই যে আই আছে, এই ক্ষেত্রে আই দ্বারা মূলত কারে বোঝাচ্ছে, তোমার আই যেহেতু ফার্স্ট পারসন চেঞ্জ হবে কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, এই সাবজেক্ট অনুযায়ী কি আছে, শি, এই জন্য আমরা এই ক্ষেত্রে কি আনলাম, শি। তারপর দেখো নো, নো কোন টেন্সে আছে, V1, V1-এ থাকলে আমরা কি জানি এই ক্ষেত্রে কি হবে, V2, শি নিউ হার মাদার্স নেম বাট শি উইল ওন্ট আছে, ওন্ট মানে কি, ওন্ট হচ্ছে তোমার উইল নটের তোমার ফর্ম, ছোট ফর্ম, ঠিক আছে, ওন্ট, তো উইল নট কি হয়ে যাবে, আমাদের উইল হয়ে যাবে উড, আর তারপর নট আছে, আর ভার্ব আমরা জানি যে মেইন ভার্ব এই ক্ষেত্রে আর চেঞ্জ হবে না, ওন্ট টেল ইউ দ্যাট, এক্ষেত্রে ইউ মূলত কে, এক্ষেত্রে ইউ মূলত হচ্ছে আমি, এই জন্য এটা কি হলো তোমার মি, যেহেতু এটা অবজেক্টের জায়গায় বসলো, ঠিক আছে, তো এটা কি হবে, ওন্ট টেল মি দ্যাট। আচ্ছা তারপর কে বললো, তারপর বললাম আমি, কি বললাম আমি, হোয়াট আ ক্লেভার গার্ল ইউ আর, ঠিক আছে, এটা কে বললো, এটা বললাম আমি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা কি জানি, প্রথমে আমাদের এই সেন্টেন্সটা মনে মনে চেঞ্জ করি, হোয়াট আ ক্লেভার গার্ল ইউ আর, কি হবে, এটা হবে ইউ আর আ ভেরি ক্লেভার গার্ল, ঠিক আছে, ইউ আর এ ভেরি ক্লেভার গার্ল, এটা আমরা মনে মনে চেঞ্জ করে নিব, ঠিক আছে, এটা ধরো বললো, তো যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স আমি জাস্ট বলবো আই এক্সক্লেমড, ঠিক আছে, আই এক্সক্লেমড, এক্ষেত্রে উইথ ওয়ান্ডার দিতে পারি, এটা দেওয়ার বিশেষ প্রয়োজন নাই, ঠিক আছে, আই এক্সক্লেমড, তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপর দেখো এটাকে যদি আমি চেঞ্জ করি, দেখো এটা কোন পার্সন আছে, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন অনুযায়ী কার অনুযায়ী চেঞ্জ হয়, অবজেক্ট অনুযায়ী,
তাহলে এই ক্ষেত্রে অবজেক্টটা কে? অবজেক্টটা হচ্ছে মেয়েটা। তাহলে কি হবে? ইউ হবে শি। আর আর আছে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট, কি হবে? পাস্ট ইনডেফিনিট, শি ওয়াজ। আর তারপর যা আছে তা, ওয়াজ এ ভেরি ক্লেভার গার্ল। গেল। তারপর দেখো সে কি বললো, আই ডোন্ট টেল মাই মাদার্স নেম টু এনিবডি হুম আই ডোন্ট নো। শি স্পোক উইথ অ্যান এয়ার অফ কনফিডেন্স। সে কনফিডেন্সের সাথে এটা বললো। তো আমি প্রথমে কি আনবো? এই অংশটুকু আমি প্রথমে শুরুতে আনবো, কারণ আমি রুলস অনুযায়ী কি জানি? আমি রুলস অনুযায়ী এটা জানি যে যদি তোমার রিপোর্টিং ভার্বটা, অর্থাৎ যেটা ইনভার্টেড কমার বাইরে, সেটা যদি শেষেও থাকে কিংবা নাও থাকে, সেটা আমাকে শুরুতে আনতে হবে। শি স্পোক উইথ অ্যান এয়ার অফ কনফিডেন্স। তারপর দেখো যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? দ্যাট। তারপর আমি কি বললাম? I don't tell my mother's name to anybody whom I don't know. ঠিক আছে, she spoke with an air of confidence that she didn't. ঠিক আছে, don't কি হয়ে যাবে? don't হয়ে যাবে didn't। তারপর দেখো tell her mother's name to anybody whom, তারপর আবার দেখো এই don't কি হয়ে যাবে? do আছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিটে, এটা কি হয়ে যাবে? did হয়ে যাবে। ঠিক আছে, এই গেল আমাদের একটা বিষয়। ঠিক আছে, তো আশা করি দেখো এটা বুঝতে পারছো। তারপরের ইসে যদি আমরা যাই, পরের ইসে কি আছে দেখো? পরের ইসে আমাদের মূলত আছে এ ফ্রুট সেলার সেট। এ ফ্রুট সেলার সেট কি? হুইচ ফ্রুটস উড ইউ নিড? আই হ্যাভ অ্যাপেল ফ্রম অস্ট্রেলিয়া, অরেঞ্জেস ফ্রম দার্জিলিং, গ্রাপস ফ্রম কাশ্মীর, এটসেট্রা। তার মানে এই দুইটা সেন্টেন্স একসাথে ফ্রুট সেলার বললো। তো প্রথম সেন্টেন্সে কি করলো? সে কোশ্চেন জিজ্ঞেস করলো। তো আমরা প্রথমে কি বলবো? এ ফ্রুট সেলার আস্কড দ্য কাস্টমার। যেহেতু জিজ্ঞেস করলো, আস্ক দ্য কাস্টমার, যেহেতু এক্ষেত্রে আমাদের হুইচ আছে WH, এই জন্য আমরা আলাদা কোনো কনজাংশন আনবো না ইনভার্টেডের পরিবর্তে। হুইচ দ্য ফ্রুট সেলার আস্ক দ্য কাস্টমার হুইচ। তারপর দেখো এক্ষেত্রে কি করলো আমাদের? তারপর দেখো এক্ষেত্রে আছে তোমার কি হবে? প্রথমে আসবে সাবজেক্ট। ঠিক আছে, এটা তো হুইচ ফ্রুট একসাথে আসেই। তারপর দেখো আনতে হবে আমাদের কি? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? ইউ। ইউ কি অনুযায়ী চেঞ্জ হয় আমরা জানি? ইউ চেঞ্জ হয় তোমার অবজেক্ট অনুযায়ী। এখন এই ক্ষেত্রে মূলত অবজেক্টটা দেয়া নাই, কিন্তু এই ক্ষেত্রে অবজেক্টটা মূলত কে? অবজেক্টটা মূলত হচ্ছে এই যে কাস্টমার। তো এই কাস্টমারের পরিবর্তে আমরা দিব হি, বা এই ক্ষেত্রে আমরা ব্রেকেট দিয়ে দিতে পারি সি, মানে কাস্টমার। হি উড নিড। হুইচ ফ্রুটস উড কি হবে? হি উড নিড, কারণ উড থাকলে আমরা জানি যে এটা কোনো চেঞ্জ হয় না। তারপর দেখো কি বললো? তারপর আবার বললো। তো এই ক্ষেত্রে আমরা হি এগেইন সেড দ্যাট আমরা দিতে পারতাম। সেলার, এই ক্ষেত্রে আমরা সেলার এস দিয়ে সেলার বুঝাচ্ছি। হি সেড দ্যাট কি বললো? আই হ্যাভ। তার মানে হ্যাভ আছে, কি হয়ে যাবে? হ্যাভ হয়ে যাবে হ্যাড, কারণ প্রেজেন্টে থাকলে পাস্টে চলে যায়। হি হ্যাড অ্যাপেল ফ্রম অস্ট্রেলিয়া, তোমার যা যা আছে তাই থাকবে। তারপর দেখো কাস্টমার কি বললো? দ্য কাস্টমার সেইড হোয়াট ফ্রুটস ডু ইউ হ্যাভ অফ আওয়ার কান্ট্রি। তোমার কাছে মূলত আমাদের দেশের কোন ফলটা আছে এটা বলো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হবে? হোয়াট ফ্রুটস ডু ইউ হ্যাভ অফ আওয়ার কান্ট্রি, এটা সে কোশ্চেন করলো। তো কি হবে? দ্য কাস্টমার আস্কড, দ্য কাস্টমার আস্কড দ্য ফ্রুট সেলার। এই ক্ষেত্রে আমরা মূলত দিব দ্য ফ্রুট সেলার। দ্য ফ্রুট সেলার হোয়াট ফ্রুটস। এক্ষেত্রে মূলত আমাদের কি আছে দেখো? হোয়াট ফ্রুটস আছে। তারপর আমাদের আনতে হবে কি? সাবজেক্ট। হোয়াট ফ্রুটস দ্য সেলার হ্যাড। কি কারণ কি? ওই ক্ষেত্রে কি আছে আমাদের দেখো? ডু ইউ হ্যাভ, এই যে হ্যাভ আছে। হ্যাভটা কি হবে? আমরা কিন্তু এই ডু এর পরিবর্তে ডিড দিব না, কারণ এটা এই ডু ডিড ডাজ এগুলো কিন্তু উঠে যায় যখন আমরা কি করি? তোমার ইন্টারোগেটিভ থেকে যখন আমরা তোমার অ্যাসার্টিভে করি, তখন কিন্তু এই ডু ডিড ডাজ কিন্তু আমাদের উঠে যায়। এই জন্য মেইন ভার্বটা কি? হ্যাভ। এই হ্যাভটা কি হয়ে যাবে? দ্য ফ্রুট সেলার হ্যাড অফ আওয়ার কান্ট্রি। অফ আওয়ার কান্ট্রি, এক্ষেত্রে আওয়ারটাকে আমরা কিন্তু তোমার দেয়ার বলবো। ঠিক আছে, আওয়ারও রাখতে পারি, বাট এক্ষেত্রে দেয়ার দিলে বেশি ভালো হয়। কারণ কি? এক্ষেত্রে মূলত কিন্তু কথা আমার সাথে হচ্ছে না যে আমি আওয়ার বললাম, এক্ষেত্রে দুইটা আলাদা ব্যক্তির কথা বলা হচ্ছে, এই জন্য আমরা দেয়ার বললেই বেশি ভালো। তারপর দেখো দ্য সেলার সেইড দ্যাট হি হ্যাড কোকোনাট গোয়াভা, সরি আমি কোশ্চেনে যাই। দেখো বললো ইয়েস আই হ্যাভ কোকোনাটস গোয়াভা জ্যাকফ্রুটস এটসেট্রা। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে আমরা কি বলবো? দ্য সেলার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এই ক্ষেত্রে কিন্তু দেয় নেই। ঠিক আছে, এই ক্ষেত্রে কি বললো? সে ডিরেক্ট অ্যান্সারে চলে গেছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেওয়া উচিত ছিল কি? ইয়েসের পরিবর্তে দ্য ফ্রুট সেলার সেইড, দ্য ফ্রুট সেলার রিপ্লাইড, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ঠিক আছে, এইভাবে আমরা দিলাম
দ্য ফ্রুট সেলার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তারপর তোমার কি বললো, তারপর তোমার বললো অ্যান্ড সেড দ্যাট, আমরা দিতে পারতাম অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড কোকোনাট, গুয়াভা, জ্যাক ফ্রুটস এক্সেট্রা। তারপর দেখো কে আবার বললো, দ্য কাস্টমার বললো। কাস্টমার কি বললো, আই ওয়ান্ট 1 কেজি অফ গুয়াভা অ্যাজ ইট উইল বি সাবস্টিটিউট অফ অস্ট্রেলিয়ান অ্যাপেল। সে মূলত আসলে একজন দেশপ্রেমিক, এই জন্য আর কি সে বিদেশি কোনো ফল না নিয়ে দেশীয় ফুল নিয়ে আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো দ্য কাস্টমার কি বলবো, দ্য কাস্টমার রিপ্লাইড দ্যাট বা দ্য কাস্টমার সেইড দ্যাট। তাহলে কি হবে, আই আছে, আইটা কি অনুযায়ী চেঞ্জ হবে, সাবজেক্ট অনুযায়ী, মানে দ্য কাস্টমার অনুযায়ী। তারপরে এক্ষেত্রে ওয়ান্ট আছে যেটা, এটা কি হয়ে যাবে ওয়ান্টেড, অর্থাৎ V1 ছিল এই ক্ষেত্রে, এটা হয়ে যাবে V2 তে। ওয়ান্টেড 1 কেজি অফ গুয়াভা অ্যাজ, এই ক্ষেত্রে দেখো উইল আছে, উইল কি হয়ে যাবে, উইল হয়ে যাবে উড, উড বি দ্য সাবস্টিটিউট অফ 1 কেজি অস্ট্রেলিয়ান অ্যাপেল, ঠিক আছে। তো দেখো এই ছিল মূলত আমাদের ন্যারেশন, ঠিক আছে। আশা করি তোমরা এই ন্যারেশনগুলো বুঝতে পেরেছো। কারণ দেখো আমরা প্যাসেজ ন্যারেশন হলেও কিন্তু আমরা মূলত কিভাবে করেছি, আমরা কিন্তু দেখো একটা সেন্টেন্স ভাগ করে করেছি, এবং প্রথমে তোমরা কিন্তু এইভাবে ভাগ করেই পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ এতে তোমাদের আসলে প্যাসেজ ন্যারেশন মনে হবে না, বরং মনে হবে সেন্টেন্স ন্যারেশন, ঠিক আছে। এবং সাবজেক্ট অবজেক্ট না থাকলে কিভাবে বের করতে হয় সেগুলোও বলেছি, ইয়েস নো থাকলে কিভাবে কি করতে হয় সেগুলো আমরা বলেছি, ঠিক আছে। তো আমরা যদি ন্যারেশনটাকে রিক্যাপ করি, বা আমরা যদি ন্যারেশনটাকে সামারি করি, তাহলে আমরা কি কি পড়েছি দেখো। আমরা ন্যারেশনে পড়েছি যে আসলে তোমার ন্যারেশন কি, কত প্রকার, কোনটা রিপোর্টিং স্পিচ, কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা ডিরেক্ট স্পিচ, কোনটা ডিরেক্ট ভার্ব, কোনটা ডিরেক্ট, তারপর কোনটা ইনডিরেক্ট। তারপর আমরা পড়েছি যে আসলে আমরা তোমার টেন্স কিভাবে চেঞ্জ করতে হয়। তারপর আমরা পড়েছি কিভাবে পার্সন চেঞ্জ করতে হয়। তারপর আমরা কি করেছি দেখো, আমরা টেন্সের যদি চেঞ্জের কথাটা বলি তাহলে কিভাবে টেন্স করেছি আমরা, এটা তোমাদের দেখতে হবে সিকোয়েন্স অফ টেন্স, ঠিক আছে। তারপর যদি আমি বলি যে আসলে আমরা পার্সনটা কিভাবে চেঞ্জ করি, পার্সন বলেছি যে তোমার পার্সনটা ফার্স্ট যদি পার্সন হয় তাহলে হবে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন হলে নো চেঞ্জ। তারপর আমরা 5 ধরনের যে সেন্টেন্স তোমার কি কি আছে, তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, তোমার অপটেটিভ সেন্টেন্স, আর একটা যে সেন্টেন্স আছে, সরি আমার এই ক্ষেত্রে তোমার মনে নেই যে কোন সেন্টেন্সটা, এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা চেঞ্জ করেছি, ঠিক আছে। তোমার এগুলো চেঞ্জ করার পরে তারপরে আমরা তোমার আসলাম প্যাসেজ ন্যারেশনে। প্যাসেজ ন্যারেশনে এসে আমরা কিন্তু প্যাসেজ ন্যারেশনের আরো কিছু রুলস আমরা একটু দেখলাম, এবং সর্বোপরি আমরা প্যাসেজ ন্যারেশনের কথা এই কিছু প্রবলেম সলভ করলাম, ঠিক আছে। তো আশা করি মূলত এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে সহজতর হয়েছে। এবং প্রথমত আমি যেভাবে বলবো যে তোমরা এগুলো একটু তোমরা স্ট্রাকচারগুলো বের করে তারপর প্র্যাকটিস করো, কারণ শুরুতে যাদের একদম বেসিক দুর্বল তাদের কিন্তু এভাবে শেষ হবে না। তো তোমরা প্রথমে কি করবা, তোমরা স্ট্রাকচারগুলো অ্যান্সার না বের করে স্ট্রাকচার বের করে তোমরা অ্যান্সার লেখার ট্রাই করো, এবং তারপর তোমরা কি করবা, ওই অ্যান্সারটা মিলিয়ে নিবা, ঠিক আছে। তো এই পর্যন্ত ছিল মূলত আমাদের ন্যারেশনের ক্লাস। তো সকলের জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।